মিন্টু, তোমাকে একটা কলেজে যেতে হবে। ওই কলেজে কালুবাজারি এবং অন্যান্য খারাপ কাজ হয়। ওই খারাপ কাজগুলো তোমাকে বন্ধ করতে হবে। স্যার, গতবার তো আমাকে পাঠিয়েছিলেন একজন স্টুডেন্ট হিসেবে। এইবার কি হিসেবে পাঠাবেন? স্টুডেন্ট নাকি টিচার নাকি অন্য কিছু? এবার তোমাকে কলেজের সামনে বসে ভিক্ষা করতে হবে, বাকিটা তুমি নিজের কাজ নিজেই বুঝে নিবে। আমি আর কিছু বলতে পারবো না। যদি তুমি তোমার এই কাজ এবং আরও একটা মিশন আছে সেই মিশনটা কমপ্লিট করতে পারো, তোমাকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল বানিয়ে দেওয়া হবে। উপর মহল থেকেই চিঠি এসেছিল। ঠিক আছে স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে মিশনগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারি। তবে স্যার, আরেকটা কথা, আমার সাহায্য লাগলে আমাকে সাহায্য করতে হবে। না মিন্টু, তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হওয়াটা এতটা সহজ নয় যে মুখে বললেই হয়ে যাবে। আমি আজকে 50 বছর ধরে সেনাবাহিনীতে কাজ করছি। গত 20 বছরে আমি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হয়েছি। এখন আমার বয়স হয়ে গেছে, তাই আমি রিটায়ার্ড করতে হবে। তুমি গত 5 বছর ধরে কাজ করছো, আশা করি বুঝতে পারছো সকল কিছু। দেশের কি পরিস্থিতি, এই সব কাজের সাথে বিভিন্ন মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও জড়িত থাকে। জি স্যার, আমি জানি। তবে স্যার, আরেকটা কথা, কিছু মনে করেন না। আমি হয়তো অফিস থেকে সাহায্য পাবো না। আমি তো আমার বন্ধুর কাছ থেকে যে কোনোভাবে সাহায্য নিতে পারি, কোনো ডিটেলস বা অন্যান্য কোনো কিছু। হ্যাঁ, এটা নিতে পারো, তবে অন্য কিছু নিতে পারবে না। তোমার পিছনে সবসময় লোক লাগানো থাকবে, 2 জন। তারা তোমার খেয়াল রাখবে, কিন্তু তোমাকে সাপোর্ট করবে না বা তোমাকে সাহায্য করবে না। তাহলে স্যার, অযথা দুইজন অফিসারকে আমার পেছনে না দিয়ে অন্য যে কোনো একটা মিশনে দিয়ে দিলে আরও বেশি ভালো হবে। আমি মিশন কতক্ষণ করি, কীভাবে করি, তা আমি নিজেও জানি না। সকল কিছু আমি একটা রেকর্ডিং করে রাখবো। আপনারা না হয় ওই রেকর্ডিং দেখে নেবেন। আচ্ছা, তুমি এখন বাসায় যাও। সামনে তোমাকে প্রস্তুত থাকতে হবে। 2 দিন পর থেকে কলেজের সামনে গিয়ে বসতে হবে। কিভাবে বসবে না বসবে এসব আমি কিচ্ছু জানি না। এই নাও, এই এই নাও 1 লক্ষ টাকা। এইটা দিয়ে যত খুশি যা যা লাগে তা তা নিয়ে নাও। মিন্টু ক্যাপ্টেনের সাথে কথা বলে ওইখান থেকে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই তার ছোট বোন এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে তার ছোট বোন বলতে লাগলো, ভাইয়া, তুমি কাজ কাম করো না, অযথা বাসায় বসে বকা খাও কেন শুনি? আব্বু আম্মুকেও তো সাহায্য করতে পারো, তারা আর কত কাজ করবে বলো? আমি তো কাজ খুঁজতেছি, যদি কাজ না পাই তাহলে কীভাবে কাজ করব বল? আর তুই আজকে কলেজে যাস নাই তো? তোর তো আজকে নতুন কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, গেলি না কেন? 2000 টাকা কম আছে, তাই আমি আজকে ভর্তি হতে যাই নাই। আমি যাদেরকে পড়াই তাদের কাছ থেকে তো আর 15 দিন পর টাকা পাবো, তখন ওই টাকা নিয়ে ভর্তি হতে যাব। তোর কাগজপত্র নিয়ে আয়, এখনই ভর্তি করাতে নিয়ে যাব। তুমি কোথা থেকে টাকা পাইছো যে আমাকে টাকা দিয়ে ভর্তি করাতে নিয়ে যাবে? এত বেশি কথা বলিস না, তোকে যেটা বলেছি সেটা কর। ঠিক আছে ভাইয়া, আনতেছি। মিম এর পরিচয়টা দিয়ে নি। মিম হচ্ছে মিন্টুর ছোট বোন। মিন্টুর 4 থেকে 5 বছরের ছোট। সে এবার কলেজে নতুন ভর্তি হবে। আপাতত এতটুকু থাক, আবারও পরে জানতে পারবেন। এখন গল্পে ফেরা যাক। মিন্টু মিমকে নিয়ে চলে আসলো কলেজে। মিমকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে মিন্টু পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখে নিল। তার চোখে কিছু জায়গা পড়েছে, যে জায়গাগুলোতে খারাপ কাজ করা হয়। মিন্টু মিমকে নিয়ে চলে আসলো বাসায়। বিকেলে খাওয়া দাওয়া করে চলে আসলো মার্কেটে। একটা হুইল চেয়ার নিয়ে বাসায় আসতেই মিন্টুর আম্মু বলতে লাগলো, কিরে মিন্টু, কার কি হয়েছে? তুই হুইল চেয়ার নিয়ে এসেছিস কেন? আম্মু, আমার এক বন্ধু পা অ্যাক্সিডেন্ট করে বাসায় বসে আছে। সে আমাকে টাকা দিয়েছিল হুইল চেয়ার কেনার জন্য, তাই আমি হুইল চেয়ার কিনে নিয়ে এসেছি। সকালবেলা তাকে দিয়ে আসবো। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। আর তুই একটা কাজ করার ব্যবস্থা কর। এভাবে আর কত বসে খাবি? মাসে যে 5000 টাকা এনে আমার হাতে দিস। এই টাকা দিয়ে 1 সপ্তাহ বাজার চললে আর কোনো কিছুই চালাতে পারি না। আমি একটা কাজে জয়েন করেছি, ওই কাজটা করতে পারলে মাস শেষে ভালো টাকা বেতন পাবো। তবে ওইখান থেকে কাজটা করতে হবে। 2 দিন পর আমি ওইখানে চলে যাব। আমার ব্যাগপত্র গুছিয়ে রাখো। ওইখানে গিয়ে
কাজ করতে হবে কেন? বাড়ি থেকে গিয়ে কাজ করতে পারবি না নাকি? হ্যাঁ, বাড়িতে গিয়ে কাজ তো করতে পারবো, কিন্তু প্রচুর টাকা খরচ হবে। তার চাইতে ভালো হবে ওইখান থেকে গিয়ে কাজ করা। অফিসের বস বলেছে যে খাবারের খরচ সে নিজে দিবে, তাই আর কি আমি রাজি হয়েছি। আচ্ছা, যে কাজ করিস না কেন সাবধানে করিস, যাতে শরীর সুস্থ থাকে। অসুস্থ হলে আমাকে ফোন দিয়ে ঠিকানা দিস, আমি সাথে সাথে চলে যাব। ঠিক আছে আম্মু, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার কোনো কিছুই হবে না। আমি আলহামদুলিল্লাহ সুস্থ থাকবো। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সবসময় কাজটা করতে পারি, আমার কোনো ক্ষতি না হয়। এই বলে মিন্টু চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে এসে নিচে বসে সবার সাথে খাওয়া দাওয়া করে চলে আসলো ছাদে। মিন্টুদের বাড়িটা 2 তলা বিশিষ্ট বাড়ি। উপরতলায় মিন্টুরা থাকে আর নিচতলায় ভাড়াটিয়া। মিন্টু বাচ্চাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখে তার বোন মিম তার কাঁধে হাত রেখেছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, কি রে মিম, ঘুমাস নাই নাকি এখনো? না ভাইয়া, ঘুম আসছিল না। পরে তোমার রুমে গিয়ে দেখলাম তুমি নেই, তাই আমি ছাদে এসে দেখি তুমি দাঁড়িয়ে আছো একা একা। আচ্ছা ভাইয়া, একটা সত্যি কথা বলবে? তুমি যে আমাকে ভর্তি করালে, ওইখানে তো 2000 টাকা কম ছিল। তুমি ওই 2000 টাকা কোথায় পাইছো? আর সত্যি করে বলো, তুমি কি এমন চাকরি করো শুনি? আমি একটা গাড়ি ওয়াশ করার জায়গায় কাজ করি। ওইখান থেকে প্রতি মাসে আমাকে 10,000 টাকা দেয়। 5,000 টাকা আমি আমার নিজের পকেটে রাখি খরচ করার জন্য, আর 5,000 টাকা ঘরে দিই। ওইখান থেকে আমার 3,000 টাকা ছিল। 3,000 টাকা থেকে 2,000 টাকা তো তোকে দিলাম, আর 1,000 টাকা আছে, এটা আমার খরচ। আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার সাথে মিথ্যে কথা বলতেছো। তুমি আমাদের কাছে কিছু একটা লুকাইতেছো। সত্যি করে বলো, কি লুকাচ্ছ আমাদের কাছে? আরে পাগলি বোন আমার, তোদের কাছে আবার কি লুকাবো? কখনো দেখেছিস তোদের কাছে কিছু লুকাইছি? যা এখন রুমে গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে, আমিও ঘুমাতে যাই। মিন্টু মিমকে নিয়ে চলে আসলো রুমে। মিম চলে গেল তার রুমে, আর মিন্টু তার বিছানায় এসে শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বসে থাকে মিন্টু। কখন কি করে তা সে নিজেও জানে না। এইভাবে চলছে তার জীবন। রাত পার হয়ে সকাল এলো। মিন্টু সকাল সকাল ঘুম থেকে উঠে হুইল চেয়ারটা নিয়ে চলে আসলো তার বন্ধু সজীবের বাসায়। কলিং বেল দিতেই সজীব এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে বলতে লাগলো, কিরে মিন্টু, কি হয়েছে? এত সকাল সকাল তুই আমাদের বাসায় আসলি, কোনো সমস্যা হয়েছে? আগে তো কখনো এত সকাল সকাল আমাদের বাসায় আসিস না। না সজীব, কোনো সমস্যা হয় নাই। সমস্যা হলে তো আমি তোকে জানাতাম। এই হুইল চেয়ারটা তোদের বাসায় রেখে গেলাম, কাউকে দিবি না। কাল থেকে এই হুইল চেয়ার দিয়ে আমাকে কাজ করতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর কিছু বলতে হবে না। আমার রুমে খাটের নিচে রেখে যা। আমি অফিসে যাওয়ার সময় তোর ভাবিকে বলে যাবো না, যাতে এটা কেউ না ধরে। মিন্টু সজীবের রুমে এসে খাটের নিচে হুইল চেয়ারটা রেখে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে রওনা দিল আবারও আর্মি ক্যাম্পে। ওইখান থেকে তার সকল জিনিসপত্র একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে দুপুর পার হয়ে বিকেল হয়ে গেল। মিন্টু বসে আছে নদীর পাড়ে আর মনে মনে ভাবছে কিভাবে এই মিশনটা কমপ্লিট করবে। মিশনটা তার জন্য কতটা বিপজ্জনক আর কতটা ভালো হতে পারে সে এটা নিজেও বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে ব্যাগপত্র গুছিয়ে খাওয়া দাওয়া করে তার রুমে এসে বসে আছে আর হাতে ফোনটা নিয়ে দেখছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু চলে আসলো ছাদে। অন্যদিকে মিম মিন্টুর রুমে এসে মিন্টুকে খুঁজে না পেয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় একটা ব্যাগের দিকে চোখ পড়ল। মিম একবার মিন্টুর রুম থেকে বের হয়ে আবারও তার রুমের ভেতর ঢুকে ওই ব্যাগের চেন খুলে ভেতরে হাতে কি যেন
বাইরে নিয়ে আসলো। বাইরে আনতে মিম চোখ বড় বড় করে তার হাতের দিকে তাকিয়ে আছে। তার হাতে রয়েছে একটা পিস্তল। অন্যদিকে মিন্টু আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে তার রুমে আসতেই দেখতে পেল মিমের হাতে পিস্তল। এটা দেখে তাড়াতাড়ি করে মিন্টু মিমের হাত থেকে পিস্তলটা নিয়ে তার ব্যাগের ভিতরে পরে ভালোভাবে লুকিয়ে ফেলল। এইদিকে মিম ওখানে ঠায় দাঁড়িয়ে আছে, একদম নড়াচড়া করছে না। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মিন্টু দরজাটা লাগিয়ে দিয়ে মিমকে তার খাটে বসিয়ে বলতে লাগলো, মিম বোন আমার, তুই যেটা দেখেছিস এটা ভুলে যা, তুই কাউকে কিছু বলিস না। ভাইয়া, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তুমি কি কাজ করো, আর তোমার কাছে পিস্তল কোথা থেকে এসেছে? বলো ভাইয়া। আমি তোকে সব বলবো, কিন্তু এখন না, সামনে সময় আসতেছে, ওই সময় তুই নিজেই দেখতে পারবি আমি কি কাজ করি। প্লিজ আমার মাথায় হাত দিয়ে বল যে তুই এই কথা কাউকে বলবি না, যে আমার ব্যাগের ভিতর পিস্তল দেখেছিস। না, আমাকে এখন বলতে হবে। এখন না বললে আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসবো। তখন কিন্তু আব্বু আম্মুকেও জানাতে হবে তুমি কি কাজ করো। তার চাইতে ভালো হবে তুমি এখন আমাকে জানাও, বলো। মিন্টু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে আমি সেনাবাহিনীতে চাকরি করতেছি গত 5 বছর ধরে। আমার আর 2টা মিশন রয়েছে। এই 2টা মিশন পূর্ণ করতে পারলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাব আমি চাইতেছি না এখন কাউকে কিছু জানানোর জন্য। একমাত্র তুই আর সজীব ছাড়া কেউ জানে না যে আমি সেনাবাহিনীতে চাকরি করতেছি। তুই প্লিজ কাউকে কিছু বলিস না। যদি বলে দিস তাহলে আমার জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর তুমি সাবধানে কাজ করবে। যদি কখনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। শোন, তোকে একটা কথা বলতেছি। তোকে যেই কলেজে ভর্তি করেছি ওই কলেজে আমি মিশন করব। ওই কলেজে খারাপ কাজ করা হয়, ওই খারাপ কাজ আমাকে বিনাশ করতে হবে। আমি ওই কলেজের সামনে ভিক্ষুক সেজে বসে থাকব, আর তোকে কি কি করতে হবে আমি ছোট ছোট কাগজে লিখে দিব। তুই আমাকে টাকা দেওয়ার বাহানা করে আমার কাছ থেকে ওই ছোট ছোট চিঠি নিয়ে যাবি। ওইখানে সব লেখা থাকবে কীভাবে কী করতে হবে। জাস্ট আমাকে ইনফরমেশন দিলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে ইনফরমেশন দিতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, এখন ঘুমাতে যা। আর আমি সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে যাব। আম্মু জিজ্ঞাসা করলে বলবি যে কালকে রাতে আমাকে বলেছিল সকাল সকাল বের হয়ে যাবে। ঠিক আছে, আর যেই কাজ করো না কেন সাবধানে কাজ করবে। এই বলে মিম চলে আসলো তার রুমে। মিন্টু তার সকল কিছু রেডি করে কিছুক্ষণ ঘুমিয়ে সকাল 6টায় বের হয়ে গেল বাড়ি থেকে। সজীবের বাসায় গিয়ে হুইল চেয়ার নিয়ে চলে আসলো একটা হোটেলে, যেটা তার পরিচিত। মিন্টু ম্যানেজারের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিল। তার রুমে বসে ছদ্মবেশ ধারণ করতেছে মিন্টু। বেশ কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসে মিন্টু চলে আসলো বাইরে। এটা হচ্ছে অটো হুইল চেয়ার, মানে চার্জারের চেয়ার। যখন যেখানে খুশি যেতে পারবে মিন্টু। আস্তে আস্তে মিন্টু হুইল চেয়ারে বসে চলে আসলো ওই কলেজের সামনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কলেজের ভিতরে এক এক করে ছাত্রছাত্রীরা ঢুকতে লাগলো, আর মিন্টুর কাজ শুরু হয়ে গেল। চলেন মিন্টু কিভাবে সেজেগুজে এসেছে একটু বর্ণনা দিয়ে দিই। ডান পায়ে প্লাস্টিক সার্জারির মতন সব কিছু করে এসেছে, এবং বাম হাতে সেম একইভাবে করে এসেছে। মুখে আলগা দাড়ি, বড় বড় চোখের ভুরু, আর বড় বড় এসব সব কিছু লাগিয়ে মিন্টু ছদ্মবেশ ধারণ করে এসেছে। এদিকে মিম কলেজের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল মিন্টু বসে বসে হুইল চেয়ারে টাকা গুনছে। বেশ কিছুক্ষণ পর মিম চলে আসলো মিন্টুর কাছে। মিন্টুকে ফিসফিস করে বলতে লাগলো, ভাইয়া, আমাকে কি কি করতে হবে একটু বলে দাও, আর তোমাকে কিভাবে সকল খবর পৌঁছে দিব এটাও বলে দাও। মিন্টু ইশারা দিয়ে তার হাত মিমের হাতে দিতেই টাকার সাথে একটা চিঠি দিয়ে দিল। মিম কলেজের ভেতরে ঢুকে চলে আসলো 3 তলায়। তাদের ওয়াশরুমের ভেতরে ঢুকতেই দেখতে পেল কয়েকটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা দেখে মিম যেই চলে আসতে যাবে
ওইখান থেকে একটা মেয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি ওয়াশরুমে যাবে নাকি? আসলে আপু, একটু ওয়াশরুমে যাইতাম। আপনারা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাইতেছেন, সিগারেটের ধোঁয়া আমি সহ্য করতে পারি না, তাই নিচতলায় ওয়াশরুমে যাইতেছি। নিচতলায় যাওয়ার দরকার নেই, তুমি এখানেই যাও। আমরা এখন চলে যাব। আর আমরা যে সিগারেট খাচ্ছি এটা কাউকে বলবে না। যদি কাউকে বলো তাহলে তোমার শাস্তি হবে। এই বলে ওই মেয়েগুলো ওইখান থেকে চলে গেল। এদিকে মিম ওয়াশরুমে ঢুকে পুরো চিঠিটা পড়ে টুকরো টুকরো করে পানির সাথে ফেলে দিল নিচে। এমনভাবে টুকরো করেছে যে কেউ বুঝতেই পারবে না এখানে কিছু লেখা আছে। মিম ওয়াশরুম থেকে বের হয়ে তার ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল স্যার মাত্র ক্লাসরুমে ঢুকেছে। মিম স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ক্লাসরুমে প্রবেশ করতেই স্যার বলতে লাগলো, এই যে মেয়ে, তুমি হয়তো এই কলেজে নতুন ভর্তি হয়েছ। এই কলেজে কি কি করতে হয় তুমি জানো? না স্যার, এই কলেজে কি কি করতে হয় তা তো জানি না। আর আমি নতুন ভর্তি হয়েছি কালকে, আমাকে কি করতে হবে এটা একটু বলবেন? তুমি যে এই কলেজে ভর্তি হয়েছ এটার জন্য আমাকে 5,000 টাকা দিতে হবে, কারণ আমি তোমাদের ক্লাসের প্রধান শিক্ষক। তুমি টাকা দিবে। আগামী 2 দিনের ভিতরে যদি না দাও তাহলে তোমাকে ক্লাসরুমের ভিতরে ঢুকতে দেব না। ঠিক আছে স্যার, আগামী 2 দিনের ভেতরে আমি আপনাকে টাকা জোগাড় করে তারপর দিয়ে দিব। গুড, এখন গিয়ে পিছনে বসে পড়ো, অনেক দেরি করে এসেছো। মিম পেছনের বেঞ্চে বসে সবকিছু খেয়াল করতে লাগলো। সবাই কি কি করছে, কি না করতেছে। সবাই তাদের ব্যাগের ভিতরে কি যেন করছে। ব্যাগের ভিতর থেকে হাত বাহিরে বের করতেছে না। অনেকক্ষণ পর মিম শত চেষ্টা করে একটা মেয়ের হাতে দেখতে পেল গাঁজা নাকি কি যেন ডলতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিম বলতে লাগলো, স্যার, আজকে তো নতুন ক্লাস শুরু হয়েছে, আমাদের কি আরও ক্লাস করাবে নাকি এই ক্লাস করিয়ে ছুটি দিয়ে দিবে? আগামী 1 সপ্তাহে এরকম একটা করে ক্লাস হবে, এর বেশি ক্লাস করাবে না। স্যার একটা ক্লাস করিয়ে চলে গেল। এদিকে মিম পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর মিম চলে আসলো বাইরে। এসে দেখে তার ভাই ওইখানে বসা নেই। এটা দেখে মিম হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর 3 রাস্তার মোড়ে আসতেই মিন্টু মিমকে ডাক দিয়ে বলতে লাগলো, কি রে মিম, কলেজের ভিতরে কি অবস্থা দেখেছিস? সব কিছু ঠিকঠাক আছে নাকি কোনো উল্টাপাল্টা কিছু আছে? ভাইয়া, ক্লাসের ভেতরে সব মেয়েদের হাতে দেখলাম গাঁজার মতো কি যেন, আর কলেজের বেশিরভাগ মেয়ে সিগারেট খায়। ও আচ্ছা, আর কিছু খেয়াল করেছিস নাকি? স্যার বা অন্য কেউ কিছু বলেছে? হ্যাঁ ভাইয়া, স্যার আমার কাছে 5,000 টাকা চেয়েছে। বলেছে যে 2 দিনের ভেতরে তাকে নাকি 5,000 টাকা দিতে হবে, না হলে নাকি আমার অনেক শাস্তি আছে। আচ্ছা, তুই টাকা নিয়ে চিন্তা করিস না, আমি তো আছি। কালকে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে স্যারকে দিয়ে দিবি। আর স্যারকে বলবি যে স্যার, আমার আব্বু রিক্সা চালায় আর আম্মু লোকেদের বাসায় কাজ করে টাকা আনে, আমাদের কাছ থেকে সব সময় কম রাখবেন। আচ্ছা, কালকে গিয়ে বলে দিব নে স্যারকে। আর তুমি কি এখন বাসায় যাবে নাকি বাহিরে থাকবে? না, এই মিশন শেষ অবধি আমি বাড়িতে যেতে পারবো না। তুই আম্মু আব্বুর খেয়াল রাখিস সব সময়। এই না আমার ফোন নাম্বার, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিবি। ঠিক আছে, ফোন দিব নে। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করবো। তুই বাসায় যা, বাসায় গিয়ে এরপরে আমাকে ফোন দিবি, আব্বু বা আম্মুর ফোন দিয়ে। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমি যাই। এই বলে মিম চলে গেল বাসায়। এদিকে মিন্টু চলে আসলো আবারও সেই কলেজে। এসে দেখে কলেজ গেটের দরজা এখনো খোলা। দারোয়ান দরজার সামনে দাঁড়ানো নেই। মিন্টু এই ফাঁকে ভেতরে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে চলে আসলো উপরে। বেশ কিছুক্ষণ পর মিন্টু প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দিয়ে যেতে যাবে এমন সময় ভেতর থেকে কিছু কথা আসতে লাগলো। প্রিন্সিপাল এবং আরও কয়েকজন লোক বলাবলি করছে, তোমরা কি শুরু করছো?
ঠিকমতো কাজ না করলে তোমাদেরকে টাকা দিব কিভাবে? তোমাদেরকে কতবার বললাম বেশি বেশি করে মাল আনবে, কিন্তু তোমরা সেই কম করে মাল আনো। কম করে মাল আনার কারণে কি এটা আমাকে বলো। কম করে মাল আনার কারণ হচ্ছে ওখানে থেকে আমাদের কে বেশি মাল দিচ্ছে না, আপনি নাকি তাদেরকে কম টাকা দেন। তারা যেখানে 2 টাকা বেশি লাভ করতে পারবে সেখান থেকে তারা বেশি বেশি মাল বিক্রি করে আর আমাদেরকে কম মাল দেয়। আপনি যদি তাদেরকে বেশি বেশি করে টাকা দেন তাহলে ওরা আবার আগের মতো আপনাদেরকেও মাল দিবে। আচ্ছা, তুমি সঞ্জয় বাবুর সাথে কথা বলে আমাকে রাতে ফোন দিবে, আর সঞ্জয় বাবুকে বলবে আমি কালকে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব 20 লাখ। এই 20 লাখ টাকার মাল যাতে আমি কালকে বা পরশুদিন পেয়ে যাই। ঠিক আছে, কালকে বা পরশুদিন আপনি মাল পেয়ে যাবেন। আমি নিজে এসে আপনাকে মাল দিয়ে যাব। যেই তারা বের হতে যাবে এমন সময় মিন্টু তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ল দেওয়ালের পিছনে। বেশ কিছুক্ষণ পর লোকগুলো চলে যেতেই মিন্টু প্রিন্সিপাল স্যারের কেবিনের ভিতরে প্রবেশ করলো। প্রিন্সিপাল স্যার চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। এমন সময় কারো ছায়া দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, দারোয়ান, তুই আবার এসেছিস। তোকে না কতবার বলেছি যে আমার কেবিনে আসবি না, তুই তবু কেন বারবার আমার কেবিনে আসিস? প্রিন্সিপাল স্যার চোখ খুলতেই দেখতে পেল তার সামনে কেউ নেই। কিছুটা ভয় পেয়ে গেল প্রিন্সিপাল স্যার, কিন্তু তেমন কিছু মনে করল না। চেয়ার থেকে উঠে একবার বাইরে এসে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এদিকে মিন্টু একটা সেফ জায়গায় লুকিয়ে পড়েছে, যেখানে তাকে কেউ খুঁজে পাবে না, একমাত্র প্রিন্সিপাল ছাড়া। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর প্রিন্সিপাল তার রুম তালা দিয়ে চলে গেল। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার 1 ঘন্টা পর মিন্টু ওইখান থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের ড্রয়ারগুলো খুলতে লাগলো ক্লিপ দিয়ে। বেশ কিছুক্ষণ এইভাবে খোলার পর মিন্টু ড্রয়ারের ভেতরে দেখতে পেল প্রায় অনেক কাগজ রাখা। কাগজগুলো পড়তে লাগলো, বিভিন্ন অফিস বিভিন্ন জায়গায় কাগজ। মিন্টু সবগুলো ভালোভাবে পড়া শেষ করে মনে মনে বলতে লাগলো, তার মানে সে একজন প্রিন্সিপাল হয়ে অন্যের জায়গা সম্পত্তি লুট করে নিতেছে ভয় দেখিয়ে। আমাকে এই কাগজপত্র নিয়ে বের হতে হবে। মিন্টু আরও 1 ঘন্টা প্রিন্সিপাল স্যারের রুমে খুঁটিনাটি বের করে আস্তে আস্তে করে মেন দরজাটা খুলে চলে আসলো বাইরে। আবার দরজায় তালা লাগিয়ে দিয়ে পিছনে গাছ দিয়ে নেমে গেল। রাস্তায় এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় পিছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরতে দেখতে পেল একটা 10 বছরের পিচ্চি ছেলে তার কাঁধে হাত রেখেছে। এটা দেখে মিন্টু কিছুটা থেমে গেল, কিন্তু কোনো কিছু তাকে বুঝতে দিল না। মিন্টু ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ভাইয়া, তুমি কিছু বলবে নাকি? আমাকে দাঁড় করালে যে। আপনি কলেজের ভিতরে কি করেছিলেন? আর গাছ দিয়ে বাইরে এসেছেন কেন? গেট কি হয়েছে? আসলে আমি এই কলেজে নতুন, তো ওয়াশরুমে ঢুকেছিলাম ছুটির পর। এই কলেজে যারা কর্মচারী আছে পরিষ্কার করে তারা বাইরে থেকে লাগিয়ে দিয়েছিল। পরে কোনো রকম দরজা ধাক্কাতে ধাক্কাতে পরে খুলে গেছে। এখন তো মেন গেট বন্ধ, তাই আমি এই গাছ দিয়ে পড়ে এসেছি। ও আচ্ছা, এটাই জিজ্ঞেস করার জন্য আপনাকে দাঁড়া করিয়েছিলাম। মিন্টু ছেলেটার কাছ থেকে কোনো রকম বিদায় নিয়ে চলে আসলো হোটেলে। তার রুমের ভেতরে বসে কাগজপত্রগুলো দেখতে লাগলো। সবগুলো ছবি তুলে কর্নেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল মিন্টু। এদিকে কর্নেল মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি যে কাগজপত্রগুলো দিয়েছো ওই কাগজপত্রগুলো আমার অফিসে পাঠিয়ে দাও। তুমি এখন কোথায় আছো আমাকে এটা বলো, আমি লোক পাঠাচ্ছি। স্যার, আমি কিছুক্ষণ পর আমাদের অফিসে আসতেছি, পরে ওইখান থেকে আপনি নিজেই নিতে পারবেন। আরেকটা কথা, আগামীকাল হয়তো কোনো কিছু একটা হতে যাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সে কোনো কিছু একটা করবে। মানে তুমি কি বলতে চাইছো মিন্টু? আমাকে একটু পরিষ্কার করে বলো। স্যার, আমি যেটা শুনেছি এইটা আপনি শুনলে এখনই মাথা ঘুরে পড়ে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশটাকে বিক্রি করে দিতেছে। অলরেডি কিছু জায়গা বিক্রি করে দিয়েছে এবং সেই টাকা তার ছেলে মেয়েদের নামে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। আপনি একটু প্রধানমন্ত্রী খেয়াল রাখবেন, উনি যে কোনো সময় এই দেশ থেকে পালিয়ে যেতে পারে। উনিও এই কাজের সাথে জড়িত আছে।
আচ্ছা, তুমি যে খবরটা দিয়েছো ওই খবরটা যদি সত্যি হয় তাহলে তোমার জন্য আরেকটা সুখবর আছে। ঠিক আছে স্যার, এখন তাহলে ফোন রাখলাম। আমি কিছুক্ষণ পর আসতেছি, ওইখানে এসে আমি আপনাকে ফোন দিব। মিন্টু কলটা কেটে দিয়ে নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে কাগজগুলো নিয়ে চলে আসলো অফিসের সামনে। ফারাজ স্যারের হাতে কাগজগুলো দিয়ে কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলো সেই হোটেলে। বেশ কিছুক্ষণ মিন্টু চিন্তা ভাবনা করার পর বাইরে বেরোতেই হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল মিন্টু নিচে। তাকিয়ে তাকে একটা সুন্দরী মেয়ে একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। মিন্টু নিচ থেকে উঠে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি আপু, আসলে আমি দেখতে পারি নাই আপনি যে সামনে এসে দাঁড়িয়ে আছেন। আমি মাথা নিচু করে যাইতেছিলাম, তাই আর কি। ইটস ওকে, কোনো সমস্যা নেই। এই বলে মেয়েটা ম্যানেজারের কাছ থেকে চাবি নিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে মিন্টু ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার, উনি কে? ওনাকে তো দেখে মনে হচ্ছে আগে কখনো এই এলাকায় দেখি নাই। হঠাৎ কোথা থেকে এসেছে উনি? হঠাৎ উনি কোথায় থেকে এসেছে এটা আমরা জানি না, তবে এটা বলতে পারতেছি ওনার ব্যাগের ভিতরে নিশ্চয়ই কোনো কিছু আছে। টিট 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 শব্দ করছিল অনেকক্ষণ ধরে, যতক্ষণ এখানে দাঁড়িয়েছিল ততক্ষণ। তাহলে তো ওনার ব্যাগ চেক করতে হয়। আপনি এক কাজ করেন, আমাকে একটা খাবার দেন, আমি ওনার কেবিনে পৌঁছে দিয়ে আসতেছি। আর দেখি যদি পারি তাহলে ওনার ব্যাগ দেখার চেষ্টা করব। ওনার ব্যাগের ভিতরে কি আছে? এই নেন জুস, নিয়ে যান। এটা তো আমরা সব সময় সবাইকেই দেই যারা নতুন আসে। এইটা দিয়ে আসেন, এরপর বাকি সব কিছু দেখা যাবে। মিন্টু জুসের গ্লাস হাতে নিয়ে চলে আসলো 2 তলায়। একেবারে শেষের কর্নারের কেবিনের সামনে এসে কলিং বেল দিতেই মেয়েটা এসে দরজা খুলল। মিন্টুকে দেখে মেয়েটা বলতে লাগলো, কিছু বলবেন নাকি? না, তেমন কিছু বলবো না। এই নেন, এইটা ম্যানেজার স্যার পাঠিয়েছে, বলেছে যে খেয়ে এরপর দেওয়ার জন্য। আমি ততক্ষণ না হয় বাইরে দাঁড়িয়ে আছি গ্লাসটা নেওয়ার জন্য। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি ভেতরে এসে বসেন, আমি জুস খেয়ে এরপরে আপনাকে দিচ্ছি। মিন্টু ভেতরে আসতেই দেখতে পেল লাগেজের ভিতর থেকে এখন আরো জোরে শব্দ আসছে। এইটা শুনে মিন্টু একদম শিওর হয়ে গেল নিশ্চয়ই বোম আছে, কিন্তু কোনো কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর মেয়েটা ব্যাগ খুলতেই মিন্টু দেখতে পেল অনেক জিনিসপত্র বের করছে। সবগুলো হচ্ছে ইলেকট্রনিকের জিনিস। মিন্টু এইসব দেখে তো অবাক হয়ে তাকিয়ে আছে। মিন্টুর আর বুঝতে বাকি নেই সব কিছু এই মেয়েটা করবে। মিন্টু তার পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরে ভিডিও করতে লাগলো, আর এমনভাবে ফান করতে লাগলো যাতে সে কথা বলতেছে মেয়েটা বুঝতে পারে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি যদি জুসটা খেয়ে আমাকে দিতেন তাহলে আমি এখনই চলে যাইতাম। নিচে হয়তো সবাই কাজে ব্যস্ত আছে, সবাইকে খাবার দেওয়ার জন্য। আপনাকে খাবার কি রুমে দিয়ে যাব নাকি বাইরে এসে খাবেন? আমার খাবারটা ভেতরে এসে দিয়ে গেলেই চলবে, আমার আর কোনো কিছু লাগবে না। আর খেয়াল রাখবেন যাতে আমাকে কেউ বিরক্ত না করে। ঠিক আছে ম্যাডাম, আমি একমাত্র আসবো আপনার খাবার এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে। এই নেন, এটা ল্যান্ডলাইনের নাম্বার, ফোন দিলে চলবে। মিন্টু এই বলে জুসের গ্লাসটা নিয়ে চলে আসলো নিচে। ম্যানেজারের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে দিল। দুপুর 2টো সবাইকে খাবার দিয়ে দিল ম্যানেজার। এদিকে মিন্টু ওই মেয়েটার জন্য খাবার নিয়ে চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মেয়েটা দরজা খুলল। মিন্টু আস্তে আস্তে করে ঘরের ভেতরে ঢুকে খাবারগুলো টেবিলের উপরে রেখে বলতে লাগলো, ম্যাডাম, আমি কি বসবো? আপনার খাওয়া দাওয়া শেষ হলে এগুলো নিয়ে যাওয়ার জন্য আপনাকে আমি এখনই চলে যাব, পরে আপনি আমাকে ফোন দিয়ে বলবেন আসার জন্য। তুমি এখন চলে যাও, যখন খাওয়া শেষ হবে তখন আমি তোমাকে ফোন দিয়ে বলবো আসার জন্য এগুলো নিয়ে যেতে। ঠিক আছে ম্যাডাম, আমি এখন চলে যাইতেছি। যখন প্রয়োজন হবে তখন ফোন দিয়ে জানালে আমি চলে আসব। মিন্টু আশেপাশে তাকিয়ে চলে আসলো নিচে। ম্যানেজারের কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো মিন্টু কন্ট্রোল রুমে। মেয়েটার নাম্বার মুখস্থ করে নিয়ে এসেছে মিন্টু। তাবাসুম, এই নাম্বারটা একটু চেক করে দেখো তো, এই নাম্বার থেকে কার কার সাথে কথা বলা হয়েছে।
এবং এই নাম্বারের সকল কল রেকর্ড এখনই বের করো। এখনই না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমাকে 10টা মিনিট সময় দেন, আমি 10 মিনিটের মধ্যেই কল রেকর্ড এবং কল লিস্ট বের করতেছি। মিন্টু বাইরে এসে 1 কাপ কফি খেয়ে আবারও উপরে চলে আসলো। এসে দেখে তাবাসুম তার কাজ শেষ করে বসে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিন্টু কল রেকর্ডগুলো শুনতে লাগলো। এমন সময় একটা নাম্বারের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। নাম্বারটা তার ফোনে ডায়াল করে কল দিতেই ওই পাশ থেকে কলটা রিসিভ করলো। মিন্টু হ্যালো বলতে ওই পাশ থেকে বলতে লাগলো, না, তেমন কোনো জরুরি দরকার না। জরুরি দরকার হলে তো আমি তোমাদেরকে জানাতাম। আসলে টিপ লেগে কলটা চলে গেছে। যাই হোক, তুমি স্যারের খেয়াল রাখবে। ঠিক আছে মিন্টু স্যার, আমি স্যারের খেয়াল রাখবো। আপনি নিজের খেয়াল রাখবেন, আর কখন কি হয় আমাদেরকে জানাবেন। ঠিক আছে, যখন যা হবে তখন আমি জানাবো তোমাকে। পরে তুমি কর্নেল স্যারকে জানিয়ে দিবে। মিন্টু কথা বলা শেষ করে কলটা কেটে দিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে কর্নেল স্যার ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কর্নেল বলতে লাগলো, মিন্টু তুমি নাকি কল দিয়েছিলে, কিছু জরুরি দরকার নাকি? না স্যার, তেমন বেশি জরুরি দরকার না। আপনার সাথে কিছু কথা ছিল। আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? দেখা করলে বেশি ভালো হয়। আচ্ছা, তুমি রাত 10টায় আমার সাথে দেখা করবে। আমি তোমাকে মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দেবো, কোথায় দেখা করতে হবে। ঠিক আছে স্যার, আর আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আশেপাশে কি হয় ওই দিকটা একটু খেয়াল রাখবেন। মিন্টু কলটা কেটে দিয়ে চলে আসলো হোটেলে। মিন্টুকে দেখে ম্যানেজার বলতে লাগলো, মিন্টু তোমাকে এই মেয়েটা খুঁজে দিছিল। আমি বলেছি যে তোমাকে অন্য একটা জায়গায় পাঠিয়েছি ডেলিভারি দেওয়ার জন্য। তুমি একটু ওই মেয়েটার সাথে দেখা করে আসো। ভালো কাজ করেছেন বলে আমি এখনই যাইতেছি ওই মেয়ের কাছে। আর কিছু অর্ডার দিয়েছিল নাকি? না, আর তেমন কিছু অর্ডার দেয় নাই, বলেছে যে শুধু তোমাকে যাওয়ার জন্য। মিন্টু ম্যানেজারের সাথে কথা বলে চলে আসলো ওই মেয়ের কেবিনের সামনে। কলিং বেল দিতেই মেয়েটা এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে বলতে লাগলো, আপনি এখানে কতদিন ধরে চাকরি করেন? আর আপনি কি এই পুরো শহর চিনেন? যেখানে বলবো সেখানে নিয়ে যেতে পারবেন? ম্যাডাম, আমি এখনও 6 মাস ধরে কাজ করি। আর হ্যাঁ, এই পুরো শহর আমি চিনি, কারণ এই ঢাকা শহরে আমি বড় হয়েছি। কেন, আপনার কোনো কিছু প্রয়োজন নাকি? হ্যাঁ, কালকে একটু বের হতে পারবে? আমার সাথে সারাদিন আমার সাথে থাকবে তুমি। আমার সাথে থাকলে সারাদিন তোমাকে 5,000 টাকা দিব, যে টাকা তুমি একদিনেও ইনকাম করতে পারো না। ঠিক আছে ম্যাডাম। আর ঘর থেকে কোনো কিছু নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ঘর থেকে কিছু জিনিস নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো কালকে আমি তোমাকে রেডি করে দিব। সকালবেলা তুমি একটা গাড়ি নিবে। ঠিক আছে ম্যাডাম, কালকে আমি একটা গাড়ি রেডি রাখবো। এখন তাহলে আমি যাই, নিচে অনেক কাজ আছে। রাতের খাবার কয়টা দিব আপনাকে? রাতের খাবার 11টা বা 12টার সময় দিলে ভালো হবে। আমি কাজ করব 12টা অবধি। মিন্টু আচ্ছা বলে ওইখান থেকে চলে আসলো নিচে। বসে বসে সবার সাথে কথা বলছে। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে কর্নেল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কর্নেল বলতে লাগলো, হ্যালো মিন্টু, তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবে? আমি এখন বাইরে এসেছি, তুমি আমার সাথে এসে দেখা করো। ঠিক আছে স্যার, আমি আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি। ওই লোকেশনে আপনি চলে আসবেন। আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে যেতে লাগলো তার লোকেশনের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেই লোকেশনে। সবার সাথে বসে কথা বলছে মিন্টু। এমন সময় কর্নেল এসে বসে পড়ল মিন্টুর সামনে। মিন্টু আশেপাশে একবার ভালোভাবে তাকিয়ে কর্নেল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি যেই হোটেলে থাকি ওই হোটেলে একটা মেয়ে উঠেছে। মেয়েটা বম ব্লাস্টের কাজ করে, মানে সে বম তৈরি করে। কালকে ওই মেয়েটা আমাকে নিয়ে ঘুরতে যাবে। হয়তো সে বমগুলো রেখে আসবে। আপনি একটা গাড়ি আর একজন খুব ভালো ড্রাইভার দিয়ে দিবেন আমাদের সাথে। আমি ড্রাইভার দিতে পারবো না, শুধু গাড়ি দিতে পারবো, এর বাইরে আর কোনো কিছু না। মিন্টু কর্নেল স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল হোটেলে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু তার রুমে বসে আছে। এমন সময়
তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিম বলতে লাগলো, ভাইয়া তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি একটু ফ্রি হয়ে আমাকে কল দিও প্লিজ। আমি এখনো ফ্রি আছি, কি বলবি বল। ভাইয়া আমার আরও কিছু টাকা লাগবে, আমাকে আরও কিছু টাকা দিতে পারবে তুমি? হঠাৎ তোর এত টাকার প্রয়োজন হইতেছে কেন? সত্যি করে বল তো, তুই টাকাগুলো নিয়ে কি করতেছিস, নাকি আমি খোঁজ লাগাবো? আসলে ভাইয়া একটা মেয়ে চাইছে, তাকে কিছু টাকা দিতে হবে, তাই আর কি আমি তোমার কাছে চাইতেছি। তুমি যদি পারো তাহলে দাও, আর না পারলে তো আমি তাকে না করে দিব। আচ্ছা, তুই মেয়েটার নাম্বার দে, আমি মেয়েটার সাথে কথা বলে এরপর তার সমস্যার কথা জিজ্ঞাসা করে তাকে টাকা পাঠাবো। না মানে ভাইয়া, ওই মেয়েটা কারোর সাথে কথা বলে না, তাই আমি তোমার কাছে টাকা চাইতেছি। তুমি যদি দাও তাহলে আমি তাকে বলবো যে আমি দিতে পারবো। তোর কথার মধ্যে কেমন যেন গন্ধ আসতেছে, পুরা পুরা। নিশ্চয়ই তুই কিছু করেছিস, সত্যি করে বল, নাকি আমি বাসায় আসবো? বাসায় আসলে কিন্তু পরে ঝামেলা হবে, বলে দিলাম। ভাইয়া আমিও ড্রাগস নিতে শুরু করেছি, আমাকে টাকা দাও, আমি ড্রাগস নিব, আমার ভালো লাগতেছে না। মানে তুই এসব কি বলতেছিস? তুই ড্রাগস নিবি মানে? আর তুই তো কখনো এরকম ছিলি না, তুই এখন ড্রাগস নেওয়ার কথা বলতেছিস কেন? তোকে ড্রাগস নেওয়া কে শিখিয়েছে? জানি না ভাইয়া, ক্লাসরুমে বসেছিলাম, পরে হঠাৎ একটা মেয়ে আমার পাশে এসে বসে, আমার শরীরের ভিতরে মনে হয় ইঞ্জেকশন দিয়ে কিছু পুশ করে দিয়েছে। এরপর থেকে আমি আর নিজের কন্ট্রোলে থাকতে পারতেছি না, খালি ড্রাগসের নেশায় পাগল হয়ে যাইতেছি, অযথা আব্বু আম্মুকে বকাবকি করতেছি। আচ্ছা, আমি টাকা নিয়ে আসতেছি, তুই রেডি হ। মিন্টু হোটেল থেকে চলে আসলো তার বাড়ির সামনে। তার বোনকে নিয়ে একটা রিক্সা করে চলে আসলো মেডিকেলে। ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসার জন্য রেখে গেল। এদিকে মিন্টু আবারও চলে আসলো সেই কলেজে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টু দোকানদারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা চাচা, ওই যে কয়েকটা লোক কলেজের ভিতরে প্রবেশ করতেছে, কিসের জন্য প্রবেশ করতেছে এটা আপনি বলতে পারবেন? এই তো আমি বলতে পারতেছি না, তবে আমি এটা শিওর দিয়ে বলতে পারতেছি যে ওই লোকগুলো প্রত্যেক দিন এই টাইমে বা রাতে 12টায় ওরা কলেজের ভিতর প্রবেশ করে। পরে তারা যখন বের হয় তখন তাদের সাথে কয়েকটা মেয়ে আসে, কিন্তু ওরা যখন ভিতরে প্রবেশ করে তখন তাদের সাথে কোনো মেয়ে যায় না ভিতরে। ও আচ্ছা, হয়তো অন্য কোনো রাস্তা আছে ভেতরে ঢোকার, তাই হয়তো ওই মেয়েরা ভেতরে ঢুকে অন্য কোনো রাস্তা দিয়ে। না, এই কলেজের ভিতরে ঢোকার মতো একমাত্র রাস্তা হচ্ছে এটা। আর আমি এখানে প্রায় 20 বছর ধরে দোকানদারি করতেছি, সো আমি জানি। তাহলে তো খুব সাংঘাতিক বিষয়, কি করা যায় চাচা, আপনি একটু বলবেন? আমরা কোনো কিছুই করতে পারবো না, আর পুলিশ তো তাদের গোলাম, তারা যা বলে তাই করে। গতকালকেও দেখলাম পুলিশ এসেছে, তাদের কাছ থেকে কি যেন নিয়ে আবার চলে গেল। ও আচ্ছা, পুলিশও তাদের সাথে জড়িত আছে? কোন থানার ওসি বা অফিসার জড়িত আছে এটা বলতে পারবেন? বলতে তো পারবো, কিন্তু তুমি এত প্রশ্ন করতেছো কেন আমাকে? তুমি নিশ্চয়ই কোনো গোয়েন্দা বা অন্য কেউ। আপনি যেটা মনে করেন আমি সেটাই। এখন আমার প্রশ্নের উত্তর দেন, কোন থানা ওসি বা অফিসার? নবাবপুর থানায় ওসির মানে ওইখানের ওসি, তাকে ট্রান্সফার করে নবাবপুর পাঠানো হয়েছে শুনেছিলাম। তবে একজন ভালো অফিসার আছে, সে অনেক ভালো কাজ করতো, কিন্তু তাকে গত কয়েক মাস ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। কেউ বলতেছে সে মিশনে গিয়ে মারা গেছে, আবার কেউ বলতেছে সে আত্মহত্যা করছে। তার পরিবারের জন্য এই সব নানান বিষয়ে কথাবার্তা শোনা যায়। আচ্ছা চাচা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক ইনফরমেশান দিয়েছেন। আর একটা কথা, আমি যে আপনার কাছ থেকে এতগুলো ইনফরমেশান নিয়েছি, এইগুলো কিন্তু কাউকে বলবেন না। দেখি আমি কি করতে পারি দেশের জন্য। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো হোটেলে। বসে বসে কি যেন চিন্তা করছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর মিন্টু বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টা।
মিন্টু আবারও সেই ছদ্মবেশে চলে আসলো কলেজের সামনে। এসে দেখে সবাই এক এক করে কলেজের ভেতরে ঢুকছে। তাদের হাতে ফুল দেখে মিন্টু একজনকে ডাক দিয়ে বলতে লাগলো, এই যে ভাই, সবাই এভাবে ফুল হাতে নিয়ে কলেজের ভিতরে ঢুকতেছেন কেন? আপনি কি আমাকে একটু বলতে পারবেন? আর আপনার হাতেও তো দেখতেছি ফুল। কি হয়েছে কলেজের ভিতরে? একটু বললে খুব ভালো হতো। আজকে তো এই কলেজ প্রধান আসতেছে, এটার জন্য সবার হাতে ফুল। আর সে সবাইকে নাকি মিষ্টি খাওয়াবে। তাই নাকি 12 বছর পর মেয়ে হয়েছে, এটার জন্য সবার হাতে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা করা হবে। আর আপনার জন্য তো আরও বিশেষ খবর আছে, আপনি মিষ্টি খাবেন, সাথে আপনাকে আরও টাকা দিবে, কারণ আপনি একজন প্রতিবন্ধী। আপনি ভিতরে গিয়ে এক সাইডে বসে থাকেন, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে তিনি। এই বলে ছেলেটা চলে গেল। এইদিকে মিন্টু এই ফাঁকে হুইল চেয়ারে বসে বসে চলে আসলো কলেজের ভেতরে। বেশ কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি কলেজের ভেতরে ঢুকতে লাগলো। বড় একটা গাড়ি ভেতরে ঢুকে একটা রুমের সামনে এসে দাঁড়াতেই কয়েকজন লোক মিষ্টির কার্টুনগুলো নামাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মিষ্টির কার্টুনগুলো নামিয়ে সবাইকে মিষ্টি দিতে লাগলো। এদিকে মিন্টুকে মিষ্টি দিতেই মিন্টু যে মিষ্টিটা খেতে যাবে এমন সময় তার নাকে কেমন যেন একটা গন্ধ লাগলো। এটা দেখে মিন্টু মিষ্টিটা না খেয়ে পকেট থেকে ছোট একটা পলিথিন বের করে ওই মিষ্টিটা পকেটে ভরে নিল। বেশ কিছুক্ষণ পর মিন্টু যেই চলে যেতে যাবে এমন সময় কলেজের প্রধান মিন্টুকে দেখে বলতে লাগলো, এই যে চাচা, আপনি কোথায় যাইতেছেন? এদিকে আসেন। এই নেন, এখানে 5,000 টাকা আছে। এই টাকাগুলো আপনাদের জন্য রেখেছি। আর আপনি মিষ্টি খেয়েছেন? হ্যাঁ বাবা, আমি মিষ্টি খেয়েছি। আল্লাহ তোমার দোয়া সবসময় কবুল করুক। তুমি খুব ভালো মানুষ। আমার জন্য সব সময় দোয়া করবেন। আমি চাই যাতে এই কলেজের সকল ছেলে মেয়েরা ভালোভাবে পরীক্ষা দিয়ে এই কলেজ থেকে উত্তীর্ণ হয়ে যাতে বিদেশে গিয়ে পড়ালেখা করতে পারে। হ্যাঁ, সবার জন্যই দোয়া করি। আচ্ছা, এখন তাহলে আমি যাই। আজকে তুমি অনেক টাকা দিয়েছো আমাকে। এখন সোজা বাসায় চলে যাব, আর ভিক্ষা করব না। এই বলে মিন্টু ওইখান থেকে সোজা চলে আসলো হোটেলে। তার ছদ্মবেশ বদলে আগের রূপে এসে চলে আসলো তুবার রুমের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তুবা দরজা খুলতেই মিন্টু বলতে লাগলো, ম্যাডাম, আপনি না কোথায় যাবেন বলেছিলেন? গাড়ি তো রেডি করে রেখেছিলাম। না, আমি এখন আর কোথাও যাব না, আমার কাজ হয়ে গিয়েছে। আর তোমাকে ধন্যবাদ। নাও গাড়ির টাকা, তুমি দিয়ে দিও। আর ম্যানেজারকে বলবে হয়তো আমি 2 দিন থেকে 3 দিন পর চেক আউট করে এখান থেকে চলে যাব। ঠিক আছে ম্যাডাম, আমি ম্যানেজারকে বলে দিব। এই বলে মিন্টু চলে আসলো নিচে, ম্যানেজারকে বলে দিল। ম্যানেজারকে বলে দিয়ে চলে আসলো তার রুমে। ফোন দিল কর্নেল ফারাজকে। বেশ কিছুক্ষণ পর ফারাজ কলটা রিসিভ করতে মিন্টু সব কিছু বলে দিল ফারাজকে। এদিকে মিন্টু রাতে বাইরে বের হয়ে চলে আসলো ল্যাবে। মিষ্টিটা টেস্ট করে দেখতে পেল ও মিষ্টির ভিতরে ড্রাগস আছে। টেস্ট দেখার পর মিন্টু অবাক হয়ে তাকিয়ে রইল টেস্টের দিকে, আর মনে মনে বলতে লাগলো, এইবার মনে হয় আমাকে মাঠে নামতেই হবে, খুব ভালোভাবে। আজকে কতগুলো মানুষকে ড্রাগস খাইয়ে দিয়েছে, কালকে তাদের কি অবস্থা হতে পারে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এইসব ভাবতে ভাবতে মিন্টু আবার চলে আসলো হোটেলে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিন্টু ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার, তুবা নামের যেই মেয়েটা এই হোটেলে এসেছিল সে কি চলে গেছে নাকি এখনও আছে? সে তো প্রায় 10 মিনিট আগে বের হয়ে গেছে। একটা গাড়ি এসে তাকে নিয়ে গেছে। গাড়ির নাম্বার আমি নোট করে রেখেছি, এই নাও গাড়ির নাম্বার। মিন্টু গাড়ির নাম্বার নিয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ করে দেখে বেশ কিছু দূরে আরেকটা হোটেল আছে। ওই হোটেলের সামনে গাড়িটা দাঁড়ানো। এইটা দেখে মিন্টু ফোন দিল কর্নেল স্যারকে আর বলতে লাগলো, স্যার, আই অ্যাম সরি, আমার আরও কয়েকজন লোক লাগবে। এর জন্য যদি আপনি আমাকে সেনাবাহিনীর কর্নেল না বানান তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি একা পারতেছি না। এটার জন্য আপনাকে খবর দিয়েছি। এইখানে বড় বড় নেতারা কাজ করতেছে, তাদেরকে ধরতে হলে বিশেষভাবে প্ল্যান করতে হবে। আমি জানি মিন্টু তুমি হেল্প নিবে, তাই
আমি আগে থেকেই সব কিছু তৈরি করে রেখেছি। তুমি কন্ট্রোল রুমে আসো, ওখানে আমাদের বিশেষ টিম তৈরি করা আছে। আমি ওইখানে যাচ্ছি, এরপর নতুন একটা প্ল্যান বানিয়ে কাজ শুরু করে দেব। ধন্যবাদ স্যার, আপনি আমার বিষয়টা বোঝার জন্য। এই বলে মিন্টু হোটেল থেকে চেক আউট করে চলে আসলো কন্ট্রোল রুমে। বেশ কিছুক্ষণ পর ভেবে একটা প্ল্যান করার পর মিন্টু সবাইকে নিয়ে রওনা হলো তুবাকে ধরার জন্য। মিন্টু তুবাকে ধরে নিয়ে চলে আসলো তাদের অফিসে। একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে তুবাকে। মিন্টু তুবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুবা, তুমি সত্যি করে বলে দাও, তুমি ওই কলেজের ভিতরে কি রেখেছিলে? আমি স্পষ্ট দেখেছি তুমি বম বানাচ্ছিলে, বেশ কয়েকটা বম বানিয়ে রেখেছিলে। তুমি যদি এখন সত্যি সত্যি না বলো তাহলে কিন্তু তোমার অনেক বড় শাস্তি হবে। আমার শাস্তি হলে হোক, আমি শাস্তিতে ভয় পাই না, আমাকে ফাঁসি দিয়ে দাও। তবুও আমি ভয় পাই না, কিন্তু আমি আমার বাবাকে হারাতে চাই না। আমি আমার বাবাকে চাই, এটার জন্য আমি এই কাজটা করতে রাজি হয়েছি। তোমার বাবাকে হারাতে চাও না মানে তুমি কি বোঝাতে চাইছো? আমার বাবাকে আটকে রেখেছে, কোথায় আটকে রেখেছে এটা আমি নিজেও জানি না। ওরা আমাকে এসব কিছু তৈরি করে দিয়েছিল যাতে তোমাকে ব্যস্ত রাখতে, তুমি যাতে সবসময় আমার দিকে নজর রাখো। ওরা সব কিছু জেনে গেছে তুমি যে একা কাজ করতেছো। ওরা খুব শীঘ্রই দেশের অনেক বড় ক্ষতি করবে। যতদিন আমি বেঁচে আছি ততদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এটা মনে রেখো। স্যার, আমি আমার বিশেষ টিম নিয়ে বের হচ্ছি, দোয়া করবেন। যদি বেঁচে থাকি তাহলে ফিরব, আর না বেঁচে থাকলে আমার লাশটা যাতে ভালোভাবে দাফন করা হয় এটাই আপনার কাছে আবদার থাকবে। এই বলে মিন্টু তার বিশেষ টিম নিয়ে চলে আসলো সেই মিষ্টির দোকানে, যেখানে মিষ্টিগুলো তৈরি করা হয়েছিল। দোকানদারকে উদ্দেশ্য করে মিন্টু বলতে লাগলো, গত পরশুদিন আর এমবি কলেজে অনেকগুলো মিষ্টি পাঠিয়েছিলে। ওই মিষ্টিগুলো আগে নেওয়া হয়েছিল নাকি পরে নেওয়া হয়েছে এটা আমি জানতে চাই। মিষ্টিগুলো তো 3 দিন আগে নেওয়া হয়েছিল। আমি তাদেরকে বলছিলাম যে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন বাইরে রাখলে ফ্রিজে রাখতে হবে। পরে তারা মনে হয় ফ্রিজে রেখেছিল 2-3 দিন। কেন, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয় নাই, তবে ওই মিষ্টির ভিতরে ড্রাগস দেওয়া ছিল। আপনি সত্যি করে বলেন, আপনি তাদের সাথে জড়িত আছেন কি না? স্যার, আমি সৎভাবে ব্যবসা করি, কখনো কেউ বলতে পারবে না যে আমি মিষ্টি খারাপ বানাই বা আমার মিষ্টিতে অন্য কোনো সমস্যা আছে। দীর্ঘ 11 বছর ধরে এইখানে এই মিষ্টি ব্যবসা করতেছি। চলেন আপনাকে দেখিয়ে নেই আমাদের মিষ্টি তৈরি হচ্ছে। এই বলে দোকানদার মিন্টুকে নিয়ে চলে আসলো ভিতরে। সব কিছু দেখানোর পর মিন্টু বিশ্বাস করলো যে দোকানদার কোনো কিছু করেনি। মিন্টু দোকান থেকে বের হয়ে সোজা চলে আসলো ওই কলেজের প্রধানের বাড়িতে। এসে দেখে বাড়িতে অনেক বড় আয়োজন হচ্ছে। এটা দেখে মিন্টু বেশ ভালোভাবেই বুঝতে পারছে তারা আনন্দ করছে, কালকে খুব ভালো মাল বিক্রি করতে পারবে এই ভেবে। মিন্টু তার পুরো টিম নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে তাকিয়ে রইল। এমন সময় কলেজের প্রধান বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনারা এখানে হঠাৎ আমার বাসায় এসে হানা দিয়েছেন কেন? আমার কি কিছু করেছি? আপনারা অনেক বড় অন্যায় করেছেন, এটার জন্যই তো আমি এসেছি। কলেজে মিষ্টি খাইয়েছেন সবাইকে, প্রত্যেকটা মিষ্টির মধ্যে ড্রাগস দেওয়া ছিল। আপনারা দোকান থেকে 3 দিন আগে মিষ্টি নিয়ে এসেছেন, এরপরে ওই মিষ্টিগুলোতে ড্রাগস দিয়েছেন। এটার জন্য আমি আপনাদের ধরতে এসেছি। আরে বেটা, তুই মাত্র সামান্য 5 জন নিয়ে এসেছিস, আর আমার ঘরে দেখিস 2 থেকে 300 জন লোক আছে। এতে ডাক দিলে তোদের 5 জনকে চারদিকে ঘিরে ফেলবে। তাই তোদের ভালো জন্য বলতেছি, এখান থেকে চলে যা, না হলে তোর এই 5 জন এখানেই মরে যাবি। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন এই দেশে কোনো খারাপ কাজ হতে দিব না। আর এখন যদি তোরা আমাদেরকে মারতে চাস তাহলে মারতে পারিস, দেখি তোদের কত বড় বুকের পাটা আমাদেরকে মারবি। এই বলে মিন্টু তাদের উপরে গুলি করতে লাগলো। মিন্টুর সাথে তার অফিসারগুলো গুলি করতে লাগলো তাদের উপরে। বাড়ির ভেতরে গোলাগুলির শব্দ শুনে আশেপাশের আরও কয়েকটা বাড়ি থেকে মানুষ চলে আসলো। মিন্টু তাদেরকে চিৎকার করে বলছে চলে যাওয়ার জন্য, কিন্তু কেউ যাচ্ছে না। এটা দেখে মিন্টু বাইরে এসে আকাশের দিকে পিস্তলটা তাক করে ফাঁকা গুলি করতেই তারা দৌড়ে পালিয়ে গেল। এদিকে
মিন্টু ওইখানে সবাইকে মেরে কলেজের প্রধানকে নিয়ে চলে আসলো তাদের অফিসে। ফারাজ কলেজের প্রধানকে দেখে বলতে লাগলো, ছি, তুই অবশেষে এইটা করতে পারলি। কলেজটা তো খুব ভালো চলছিল, কলেজের টাকা দিয়ে তো তুই ভালোই চলছিস, এই কাজ করতে গেলি কেন? আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুই কাজটা করবি। মিন্টু ওর এমন অবস্থা করবে যাতে এইখান থেকে নড়ে ওয়াশরুমে না যেতে পারে, ওই রকম অবস্থা করবে এবং পরে পেট থেকে যত কথা আছে সব কথা বের করবে। তোমাকে 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের ভেতর ওর পেটের সকল কথা আমি রেকর্ড শুনতে চাই। ঠিক আছে স্যার, 10 মিনিটের মধ্যে আপনি আপনার রেকর্ড পেয়ে যাবেন। এই বলে মিন্টু কলেজের প্রধানকে নিয়ে চলে আসলো তাদের গুপ্ত ঘরে, যেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়। মিন্টু কলেজের প্রধানকে চেয়ারে বসে 2 হাতে গ্লাভস পরে 2টা তার নিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, সত্যি কথা বলবি নাকি ইলেকট্রিক শক দিব? এটা দিলে কিন্তু পুরো শরীর তোর পুড়ে ছাই হয়ে যাবে। মরতে যদি না চাস তাহলে সত্যি সত্যি বলে দে। সত্যি সত্যি বলছি, ওই বৃষ্টিগুলোতে আমি ডাক্স দিয়েছিলাম, কিন্তু আরেকজনের কথাই দিয়েছি। আমি আর মেয়েকে বাঁচাতে চাই, তারা আমার মেয়েকে ধরে রেখেছে। তোর মেয়েকে ধরে রেখেছে, অন্যদিকে তোমার বাবাকে ধরে রেখেছে। তোরা কি আমাদের সাথে মিথ্যাচার বলতেছিস? সত্যি করে বল, না হলে কিন্তু এখনই আমি লাগিয়ে দেবো তোর শরীরে। আমি সত্যি করে বলতেছি, আমি মিথ্যা বলতেছি না। মিন্টু একটা তার তার শরীরে লাগাতেই সে কিছুটা কেঁপে উঠল, সাথে সাথে বলা শুরু করে দিল। এটা দেখে মিন্টু তাড়াতাড়ি করে তার সরিয়ে নিতে সে বলতে লাগলো। দীর্ঘ 15 মিনিট রেকর্ড করার পর মিন্টু তাকে ওইখানে বেঁধে রেখে চলে আসলো বাইরে। ফারাজ স্যারকে রেকর্ডটা শোনাতে ফারাজ স্যার বলতে লাগলো, মিন্টু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি যাও, তাদেরকে আমি আগামী 2 দিনের মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। আমি এই দিকটা সামলে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও। মিন্টু ওইখান থেকে তার টিমকে নিয়ে চলে আসলো। গাড়িতে মিন্টু ড্রাইভ করে তাড়াতাড়ি করে সেই আস্তানায় চলে আসলো। এসে দেখে সবাই ঘুমোচ্ছে নাক ডেকে। ঘুমের মধ্যে মিন্টু সবার পায়ে দড়ি বেঁধে গাড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। হঠাৎ এই রকম হওয়ার কারণে কেউ টের পেল না। মিন্টু তার পরিকল্পিতভাবে সে কাজ করছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মিন্টু বলতে লাগলো, বেশ চালাক হয়ে গেছিস তোরা। এখন দেখেছিস অতি চালাকের গলায় দড়ি। তোদেরকে এইভাবে টানতে টানতে নিয়ে যাব আমাদের অফিস পর্যন্ত। এই বলে মিন্টু সবগুলোকে টানতে টানতে নিয়ে চলে আসলো তাদের অফিসের সামনে। মিন্টু আসতেই ভেতর থেকে কয়েক শত অফিসার এসে সবগুলোকে ধরে ভেতরে নিয়ে গেল। সবাইকে বেধরমভাবে মারছে। বেশ কিছুক্ষণ মারার পর ফারাজ স্যার এসে বলতে লাগলো, মিন্টু, আরেকজন রয়েছে, তাকে ধরতে পারলেই আমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। সে নদীপথে পালিয়ে যাচ্ছে, আমার কাছে বেশ কিছুক্ষণ আগেই খবর এসেছে। তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও, ওদের ব্যবস্থা আমরা করছি। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। এই বলে মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো ফেরিঘাটে। এসে দেখে একটা স্পিড বোট কিছুটা দূরে চলে গেছে। এটা দেখে মিন্টু বুঝতে পেরে গেছে যে মাত্র বের হয়ে গেছে। পাশে থাকা আরেকটা স্পিড বোট নিয়ে যেতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছু দূর আসতেই তুষারের স্পিড বোটের তেল শেষ হয়ে গেল। এটা দেখে তুষার বলতে লাগলো, ও শিট, এখন তো আমি ধরা পড়ে যাব। ওই তো চলে এসেছি, এখন যদি আমি ধরা পড়ে যাই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই সব কিছু বলতেছে তুষার তার মনে মনে। আপনারা ভাবছেন তুষারকে? তুষার হচ্ছে একজন সাইকো কিলার। সে এইরকম কাজ করেছে, কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ড্রাগ খাইয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু চলে আসলো তুষারের সামনে। তুষারকে উদ্দেশ্য করে মিন্টু বলতে লাগলো, কি রে, পালিয়ে আর কতদূর গেলি? তোর কি মনে ছিল না যে স্পিড বোর্ডে অনেক তেল খায়? এখন দেখলি তো আমার হাতে ধরা পড়ে গেলি। এখন আমি তোকে কি করব সেটাই ভাবতেছি। এখানে মেরে ফেলবো নাকি আমার অফিসে নিয়ে সবার সামনে মারবো? তুই আমার কোনো কিছুই করতে পারবি না। আমার হাতে দেখেছি দুইটা পিস্তল। তোকে এখন গুলি করলে তুই এখানে মরে নদীর জলে ভেসে কোথায় চলে যাবি তার কোনো ঠিক ঠিকানাই নেই। আরে আমাকে তো মারবি দূরের কথা, তুই দেখবি আমি এখন তোর কি করতে পারি। এই বলে মিন্টু তার স্পিড বোট চালু করে দিয়ে তুষারের চারপাশে ঘুরতে লাগলো।
প্রায় 10 মিনিট ঘোরার পর তুষারের মাথা ঘুরঘুর করছে। 10 মিনিট পর মিন্টু তার স্পিড বোট দাঁড় করিয়ে তুষারের স্পিড বোর্ডে উঠে তুষারের 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে তার স্পিড বোর্ডে নিয়ে আসলো। সাথে ওই স্পিড বোটটা তার স্পিড বোর্ডের সাথে বেঁধে চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ফেরিঘাটে। তুষারকে নিয়ে গাড়িতে উঠে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে আসলো তাদের অফিসে। তুষারকে দেখে ফারাজ মুচকে একটা হাসি দিল আর বলতে লাগলো, কি ব্যাপার তুষার, তুই আমার ফোন দিয়ে থেত দিয়েছিলি যে তুই এখান থেকে পালিয়ে যাবি। এখন দেখলি তো কিভাবে পালিয়ে গেলি, আর সেই আমার একমাত্র অফিসার মিন্টুর হাতেই ধরা পড়লি। স্পিড বোর্ডে যদি তেল থাকতো তাহলে আমাকে তো ধরা দূরের কথা, আমার টিকিটাও অবধি পৌঁছাতে পারতো না। আমি যদি আমার সীমানায় পৌঁছে যাইতাম তাহলে মিন্টু কেন, মিন্টুর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যারা আছে তারা যদি ওইখানে গিয়ে আমাকে ধরে আনার চেষ্টা করতো, তারা ওইখানে মারা যেত। আরে চুপ কর, তোর এসব কথা কত শুনেছি। হ্যাঁ শুনবি তো, না শুনে কোথায় যাবি এখন? তো আমাকে ধরে ফেলেছিস, এখন আমাকে কিছু করে দেখা। তুষারের মুখে এই কথা শুনে ফারাজ তার হাত মুঠো বন্ধ করে তুষারের মুখ বরাবর দিল সজোরে ঘুষি। সাথে সাথে তুষারের নাক ফেটে মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। সাথে ঠোঁট কেটে গেছে এবং একটা দাঁত পড়ে গেছে নিচে। এটা দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। ফারাজ তুষারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই কি মাংস খেয়ে শক্তি বাড়াস নাই নাকি? মাদক বিক্রি করছিস, মাদকের টাকা কি করেছিস? ওইগুলো খাস নাই নাকি? ওইগুলো খেলেই তো আজ তুই একজন সুপার হিরো হয়ে যাইতি। এভাবে একটা ঘুষি দিলে নাক মুখ ফেটে রক্ত পড়তো না, সাথে তোর দাঁতও পড়ে যাইতো না। তুষার কোনো কথাই বলতেছে না। বেশ কিছুক্ষণ পর মিন্টু তুষারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুষার, তোর খেলা এখানেই খতম। তার আগে তুই বল, তুবার আব্বুকে কোথায় লুকিয়ে রেখেছিস, আর বম ব্লাস্ট কোথায় কোথায় করবি? আজকে রাত তোদের হাতে সময় আছে, যদি এই ঢাকা সিটিকে বাঁচাতে চাস তাহলে বাঁচিয়ে নে, আমি কখনোই কিছু বলবো না, আমাকে মেরে ফেল। এই বলে তুষার ফারাজের কোমর থেকে পিস্তল নিয়ে তার মাথায় গুলি করে সে নিচে মরে গেল। এটা দেখে মিন্টু এবং ফারাজ সাথে বাকি যারা দাঁড়িয়েছিল সবাই অবাক হয়ে গেছে। স্যার, আমাদের বসে থাকলে চলবে না, পুরো ঢাকা সিটি চেক করতে হবে। সে কোথায় লুকিয়ে রাখছে তা তো জানতে পারলাম না, তবে একমাত্র আমাদেরকে সাহায্য করতে পারে তুবা, কারণ সে যে লোকের কাছে বমগুলো দিয়েছিল সে নিশ্চয় জানবে কোথায় কোথায় রাখছে। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, তুবার কাছে যাওয়া যাক। মিন্টু এবং বাকি সবাই চলে আসলো তুষারের কাছে। এসে দেখে সে চুপচাপ চেয়ারে বসে আছে। মিন্টু তুবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুবা, আমাদের হাতে সময় নেই, এই ঢাকা শহরকে আমাদেরকে বাঁচাতে হবে। তুমি তাড়াতাড়ি বলো ওই বমগুলো কার হাতে দিয়েছো এবং সে কোথায় কোথায় রাখবে। তুবা একবার মিন্টুর দিকে তাকালো, আরেকবার ফারাজের দিকে তাকালো, মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, আমি যদি তোমাদের সব কিছু বলে দিই তাহলে তো তোমরা আমাকে আব্বুকে ফিরিয়ে আনতে পারবে এবং আমাকে এখান থেকে ছেড়ে দিবে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিতেছি, তুমি যদি বলে দাও তাহলে আমি তোমার আব্বুকে যেখান থেকে পারি সেখান থেকে নিয়ে আসবো, সাথে তোমাকে এইখান থেকে মুক্ত করে দিব। স্যার প্লিজ, আপনি না করবেন না, আমার একটা অনুরোধ রাখেন। ঠিক আছে মিন্টু, তুমি কখনো কোনো কিছু চাও নাই, আজকে এটাই তোমাকে দিলাম আমি। তুবা, তুমি সত্যি সত্যি বলে দাও, যাতে আমরা সবাইকে বাঁচাতে পারি। আর তোমার আব্বুকে আমরা খুঁজে বের করছি, আশা করছি কয়েক ঘন্টার মধ্যে খুঁজে পেয়ে যাব। তুবা সব কিছু বলে দিতেই মিন্টু তার টিম 15টা ভাগ করে 15টা বোম ডিফিউজ করে চলে আসলো আবারও অফিসে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফারাজ তুষারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুবা, তুমি সত্যি করে বলো যে কয়টা বোমা সেট করেছো? এই কয়টা বোম আমরা ডিফিউজ করেছি, আরও কোথাও রাখা আছে কিনা সত্যি করে বলে দেখো। এটা তোমার জীবন এবং ছোট ছোট বাচ্চার জীবনের কথা, তারা যদি মারা যায় তাহলে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? স্যার, আমি সত্যিই বলছি, আর কোনো বোম নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর তার আগে আমাকে বলেন আমার আব্বু ফিরে এসেছে কিনা। এই নাও, তোমার আব্বুকে ফিরিয়ে দিলাম। তুবা তার আব্বুকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু তুবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুবা, ধন্যবাদ তোমাকে, আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছো এটার জন্য।
ফারাজ স্যার এখন ওদেরকে বিদায় দিয়ে দেন। তুবা, এখন তো তুমি যেতে পারবে না। কালকে সকালে আদালতে রায় জানালে এরপর তোমাকে যেতে দেওয়া হবে। আমি জজ সাহেবকে সব কিছু বলে দিয়েছি। উনি তোমাকে আটকে রাখবে না, তোমাকে ছেড়ে দিবে। তুমি সকাল অবধি অপেক্ষা করো। আর মিন্টু, তুমি পরবর্তী মিশনের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি আসো। আজকে রাতেই তোমাকে পরবর্তী মিশনে যেতে হবে। জি স্যার, আমি প্রস্তুত আছি। আজকে রাতে সময় আছে, তুমি রেস্ট করে আসো। এরপর আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, কখন কি কি করতে হবে, কখন কি করতে হবে না। স্যার, আমার রেস্ট নেওয়ার প্রয়োজন নেই। আমি তাড়াতাড়ি মিশনগুলো শেষ করে এরপর রেস্ট নেব। ঠিক আছে, তুমি যেটা বলো সেটাই হবে। এই নাও ঠিকানা। এই ঠিকানা কয়েকটা গ্রুপ আছে, সেই গ্রুপগুলোকে তুমি আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ করে আমার সামনে হাজির হবে। যদি হাজির হতে পারো তাহলে তুমি কর্নেল, আর না হতে পারো তাহলে তুমি মৃত লাশ। স্যার, আমার একটা প্রশ্ন আছে, মৃত লাশ মানে কি? মিন্টুকে যেখানে পাঠাচ্ছি সেখানে হচ্ছে 10 থেকে 12টা মাফিয়ার গ্রুপ আছে। সেই গ্রুপের সাথে মিন্টুকে একা মোকাবেলা করে তাদেরকে মারতে হবে। সে যদি মারতে না পারে তাহলে সে তাদের হাতে মারা যাবে, আর যদি মারতে পারে তাহলে সে কর্নেল হয়ে যাবে, মানে আমার জায়গা সে পেয়ে যাবে। আমি সাথে সাথে রিটায়ার্ড হয়ে যাব। মিন্টু ফারাজ স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো সেই এলাকায়। এসে দেখে সে এলাকায় শুধু মেয়ে আর মেয়ে। মিন্টু এই বাড়ি ওই বাড়ি লুকিয়ে লুকিয়ে চলে আসলো এইবারে মেন জায়গায়। এসে দেখে 12 জন মাফিয়া মেয়েদের ডান্স করা দেখছে। মিন্টু এটা দেখে হাসলো। পরক্ষণেই আশেপাশে দেখাতে দেখতে পেল তাদের চেলাপেলা অনেক। এটা দেখে মিন্টু তার কোমর থেকে 2টা পিস্তল বের করে 2টা পিস তুলে সাইলেন্সার লাগিয়ে চলে আসলো 10 তলা বিল্ডিংয়ের উপরে। 2টা পিস্তল তার কোমরে রেখে ব্যাগ থেকে 2টা স্নাইপার বের করে উপরে ভালোভাবে সেট করে দিল। একটা সুইয়ের ভিতর এমনভাবে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে যাতে শরীরে লাগলে সে সাথে সাথে ঘুমিয়ে যায়। মিন্টু এক এক করে সবগুলো মাফিয়াদের ঘুম পাড়িয়ে দিল। এখন শুধু তার চেলাপেলারা দাঁড়িয়ে আছে। মিন্টু স্নাইপারে বুলেট ভরে 12 জন মাফিয়াকে খুব সহজেই মেরে ফেলল, কিন্তু শেষ অবধি টিকে থাকা তার জন্য মুশকিল হয়ে গেছে, কারণ মাফিয়ার চেলাপেলারা মিন্টুকে দেখে ফেলেছে। এদিকে মিন্টু 2টা স্নাইপার ব্যাগের ভেতর ভরে তাড়াতাড়ি করে ওইখান থেকে আর একটা বিল্ডিংয়ে চলে আসলো। স্নাইপার দুটো একটা ডাস্টবিনে ফেলে দিয়ে কোমর থেকে 2টা ছোট ছোট পিস্তল 2 হাতে নিয়ে যাকে সামনে পাচ্ছে তাকে মারছে। বেশ কিছুক্ষণ গোলাগুলি করার পর মিন্টু তাদের প্রায় 200 থেকে 250 জন লোককে মেরে ফেলল। মারলে কি হবে, একজনের চাইতে একজন কম না। একজনকে মারতে হচ্ছে আরেকজন আসতেছে, একজনকে মারছে আরেকজন আসছে। এইভাবে প্রায় মিন্টু 500 থেকে 700 জন লোককে একাই মেরে ফেলল। হঠাৎ মিন্টুর হাতে 2টা পিস্তলের বুলেট শেষ হয়ে যেতেই তারা মিন্টুকে চারদিক থেকে ঘিরে ফেলল আর বলতে লাগলো, তুই আমাদের বসের সাথে আমাদের অনেক লোককে মেরে ফেলছিস। এটার জন্য তোর কি অবস্থা হতে পারে একমাত্র আমরা এখানে যারা আছি তারা ছাড়া কেউই জানে না। তোর লাশ আমরা এমন ভাবে মাটিতে পুঁতে ফেলবো, তুই শুধু উপর থেকে আত্মা হয়ে দেখবি আর আফসোস করবি। মিন্টু তাদের কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ তাদের দুজনের হাত থেকে 2টা পিস্তল নিয়ে তাদের সবগুলোকে গোল গোল করে ঘুরে গুলি করে মেরে ফেলল আর জোরে চিৎকার করে বলতে লাগলো, আরও কোনো কুত্তার বাচ্চা বেঁচে থাকলে আমার সামনে আয়, সবগুলোকে আজকে আমার হাতে গুলি করে মারবো। এই বলে মিন্টু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছে না। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখতে পেল ফারাজ স্যার এবং আরও কয়েকজন অফিসার এসেছে। এইখানের এই অবস্থা দেখে ফারাজ স্যার বলতে লাগলো, বাহ মিন্টু বাহ, আমরা তো সবসময় এটাই চেয়েছিলাম তোমার মতন একজন অফিসার সেনাবাহিনীর কর্নেল হয়ে সারা জীবন দায়িত্ব নেয়। আজকে তোমার মতন একজন অফিসারকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমি বিশ্বাস করতে পারি নাই তুমি এই 12 জন মাফিয়া এবং তার লোকদের কাছ থেকে জ্যান্ত আসতে পারবে আমার সামনে। ফারাজ স্যার কথা বলছে এমন সময় পেছন থেকে যেই গুলি করতে যাবে এটা দেখে মিন্টু তাড়াতাড়ি করে তার মাথা বরাবর একটা গুলি করে দিতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু ফারাজ স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, এখনও কাজ সম্পূর্ণ হয়েছে, এখন চলেন আমরা আমাদের অফিসে ফিরে যাই। এখানে আর কোনো কাজ নেই, সকাল হয়ে গেছে, আবার আমাদেরকে আদালতে যেতে হবে। হ্যাঁ চলো, আজকে তোমাকে একেবারে প্রতিষ্ঠিত করে দিব আমার জায়গায়।
ফারাজ স্যার এবং আরও অন্যান্য অফিসাররা মিন্টুকে নিয়ে চলে আসলো অফিসে। ওইখান থেকে যারা অপরাধী ছিল তাদেরকে আদালতে হাজির করলো। আদালতের রায় দিয়ে দিতেই পুলিশ অফিসাররা তাদেরকে নিয়ে কারাগারে বন্দি করে রাখলো। এদিকে সকল সাংবাদিক অফিসাররা চলে এসেছে সেনাবাহিনীর অফিসে। সবাই মিন্টুকে বিভিন্ন প্রশ্ন করছে। এইদিকে ফারাজ স্যার সকল কিছু রেডি করে চলে আসলো বাইরে। টিভির সামনে বসে আছে মিন্টুর আব্বু আম্মু এবং মিম। সব কিছু তারা দেখছে, সবাই খুশি হয়েছে। ফারাজ স্যার মিন্টুকে তার সকল কিছু বুঝিয়ে দিতেই মিন্টু বলতে লাগলো, ধন্যবাদ স্যার। আমি চেয়েছিলাম আপনি সারা জীবন এই চেয়ারে থাকেন, কিন্তু আপনি থাকবেন না বলে দিয়েছেন। এটার জন্য আমাকে বসিয়েছেন। সকল দেশবাসীকে উদ্দেশ্য করে বলতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি। মিন্টু সেনাবাহিনীর অফিস থেকে চলে আসলো বাসায়। তার আব্বু আম্মুকে সালাম করে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল একটা মেয়ে সোফায় বসে আছে। মিন্টুকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মিন্টু, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। এতদিন বলতে পারিনি, আজকে তোমাকে বলে দিয়েছি। আর তোমার আব্বু আম্মু সব কিছু জানে। তোমার আব্বু আম্মু বলেছে যে আমার সাথে তোমার বিয়ে দেবে। আরে আপনি কে? পিছন থেকে জড়িয়ে না ধরে সামনে আসেন, আপনার মুখ একবার দেখি। আপনার কণ্ঠ চেনা চেনা লাগতেছে। মারিয়া সামনে যেতেই মিন্টু অবাক হয়ে তাকিয়ে রইল মারিয়ার দিকে আর বলতে লাগলো, অবশেষে তোকে বিয়ে করতে হবে আমার? তুই আমার সরকারি অফিসার হয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস? পাঠাবো না তো কি করব? তোকে অনেকবার বলেছিলাম কিন্তু রাজি হোস নাই। আজকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। আজকে তো বিয়ে করতেই হবে আমাকে। এই বলে মারিয়া মিন্টুকে জড়িয়ে ধরল। এদিকে মিন্টু একটা হাসি দিয়ে মারিয়াকে জড়িয়ে ধরল। সন্ধ্যা 7টা। মিন্টু এবং মারিয়ার বিয়ে হয়ে গেল। দুইজন হাসি খুশিভাবে মিন্টুর বাবা মায়ের সাথে কথা বলছে। আর মিন্টুর বোনের সাথে তো একদম ফ্রি হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু আর মারিয়া চলে আসলো রুমে। মিন্টু দরজাটা বন্ধ করে এসে বিছানায় শুয়ে পড়তেই মারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, শুয়ে পড়েছো কেন? আদর করবে না আমাকে? আজকে আর পারবো না, অনেক ক্লান্ত লাগতেছে। গত কয়েকদিন এইভাবে অনেক দৌড়াদৌড়ি করেছি, তাই অনেক ক্লান্ত হয়ে গেছি। এইসব বললে চলবে না, আমাকে আদর করতে হবে। মানে আমাকে আদর করতে হবেই। আমার আদর লাগবেই, মানে আমার আদর লাগবে এখন। চুপচাপ আমাকে আদর করো। ক্লান্ত হয়েছ তো কি হয়েছে? আদর করলে একেবারে সকল ক্লান্ত দূর হয়ে যাবে। এই বলে মারিয়া মিন্টুর ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণের মধ্যে তারা দুজনের বাহু ধরে আটকে গেল। তারা দুজনের বাহু ধরে আটকে থাকুক, আমরা তাহলে বিদায় নিই। গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন। আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।